সবাইকে স্বাগত জানিয়ে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার প্রথমে ডান দিকে যিনি আছেন কাকুন আপা, লেখিকা, বাংলাদেশের রাজশাহী থেকে, এবং মধ্যখানে আছেন নিমাই মুখোপাধ্যায়, যিনি কলকাতার সাহিত্যপ্রেমী এবং সাহিত্য নিয়ে অনেক গবেষণা করেন। আমার কাকু, ওনাকে আজকে এত মূল্যবান সময়ের মধ্যে আমাকে যে একটুখানি সময় দিয়েছেন, তাতে আমি ধন্য। কাকুর কাছ থেকে শুরু করবো আজকে বাংলা সাহিত্য প্রেমীদের পরবর্তী প্রজন্ম নিয়ে ভাবনা আপনার কি, কেমন, সেটা কাকু আপনি প্রথমে বলেন, তারপর কাকু আমার কাছ থেকে শুনতে চাই। হ্যাঁ, নমস্কার, সালাম। প্রথমে আমি বাংলাদেশের সমস্ত সাহিত্য অনুরাগী মানুষকে আমার তরফ থেকে একটা কথা বলি, যেটা একেবারেই প্রাসঙ্গিক হয়তো না। আজকে সুমন যে বিষয় দেখেছেন, এপার বাংলা ও ওপার বাংলার সাহিত্য প্রেমীর পরবর্তী প্রজন্ম নিয়ে ভাবনা, সে ভাবনায় আমরা আসবো নিশ্চয়ই। তার সবার আগে বলি, এই মুহূর্তে দুটো ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় আমাদের সামনে। একটা সারা বিশ্বের সামনে, সেটা হলো কোভিড-19 করোনা ভাইরাস। আর অপরটা ঠিক এই মুহূর্তে, আপনারা যারা একটু খবর রেখেছেন জানেন হয়তো যে একটা বঙ্গোপসাগরের উপর একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফান নামে, সে খুব দ্রুত গতিতে ধেয়ে আসছে, যেটা প্রভাব আমাদের এই বঙ্গে অনেকটাই পড়বে। এবং বিশেষ করে আমি যে অঞ্চলে আছি, এটা হুগলি জেলা, একেবারে কলকাতার খুব গা ঘেঁষে, সে তার উপরেও পড়বে। এবং সেটার প্রভাব ইতিমধ্যে শুরু হয়ে গেছে, বৃষ্টি বাদলাদের শুরু হয়েছে এবং ঝোড়ো হাওয়াও শুরু হয়েছে। এর শোনা যাচ্ছে নাকি এর ভয়ঙ্কর একটা প্রভাব হবে। তো যাই হোক, আমি উপরওয়ালার কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করব, এটা পরবর্তীকালে গিয়ে বাংলাদেশেও আছড়ে পড়বে শুনেছি। তো কায় মনোবাক্যে আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করব যে দুপার বাংলার মানুষ অক্ষত থাকুক, প্রাণের যেন কোনো আর ক্ষতি না হয়। এবারে আমি প্রসঙ্গে আসি। আসলে এটা একটা অনেক অনেক বড় বিষয়। এত সংক্ষেপে তো এর সরলীকরণ ঠিক করা যায় না, তবু একেবারে যখন বলা হয়েছে তখন কিছু তো বলতে হবে। সাহিত্য শব্দটা, এটা এসেছে শহীদ কথা থেকে। শহীদ হচ্ছে মূল শব্দ, তার থেকে এসেছে সাহিত্য। আমি একজন সাহিত্য অনুরাগী মানুষ এবং আমার বিশ্বাস যে বাঙালি যে কোনো ঘরে, যে কোনো দেশে, যে কোনো প্রদেশে প্রতিটি বাঙালি একজন সাহিত্যিক। একটু শুনতে আপাত ভাবে কেমন লাগবে, অনেকে হয়তো ভাববেন যা সবাই আবার সাহিত্যিক হয়। আমি বলছি, আজকে বলছি, এরপরে আপনারা মিলিয়ে দেখবেন কথাটা, যে বাঙালির ঘরে একটি ছেলে বা একটি মেয়ে সে কোনো মতে মনে করুন স্কুলের গণ্ডিটা পার করেছে, জীবনে সে একটাও কবিতা লেখেনি, খুঁজে বার করতে পারবেন? আমার মনে হয় না, নেই, পাবেন না। এবং হয়তো ঠিক আছে, আমরা সদর্থে যেটা বলে থাকি, উনি সাহিত্যিক, উনি কবি, উনি গল্পকার, ইত্যাদি ইত্যাদি। কখন বলি? যখন তার লেখা ছাপার আখরে আমাদের কাছে প্রকাশিত হয়, সাধারণভাবে আমরা তাকেই বলি সাহিত্যিক বা কবি বা গল্পকার ইত্যাদি। বাস্তবে কিন্তু তা নয়, কারণ প্রচুর প্রচুর কবিতা, প্রচুর প্রচুর কবিতা বাঙালি ছেলে মেয়েরা লিখে থাকে তাদের
একেবারে কৈশোর বেলা থেকে, এবং সেগুলোর শেষ পরিণতি কিন্তু ওয়েস্ট বক্স, সেখানে গিয়ে জমা পড়ে। একটা বয়সের পর যখন একটু পরিণত হয় মানুষ, তখন মনে হয় যে এই বাবা কি লিখেছি, কিন্তু আমরা অনেকেই জানি না তার মধ্যেও প্রচুর প্রচুর ভালো লেখা থাকে, পরে সেটাকে আর খুঁজেও পাওয়া যায় না। এই যে সংরক্ষণ, এই যে প্রিজার্ভেশন, এটা এদেশের, আমি এদেশ বলতে আগে একটা কথা বলে নিই, এই এদেশ ওদেশ এই শব্দটা দুটো ভাগ করতে আমার মন থেকে একটু ইচ্ছা নেই, তাই জন্যে আমি যখন এদেশ বলছি তখন একটু দয়া করে ধরে নেবেন যে আমি এই দুটো বাংলাকে একটা দেশ নিয়েই বলছি। এটা আমার অনেক ভালো কথা। বাংলাদেশ আমরা কবে? তো আমি বলছি, এই দেশের যত কবি সাহিত্যিক আছেন ছিলেন, পরবর্তী প্রজন্মে কিছু পরিবর্তন হয়েছে, তার মধ্যে আমি নামগুলি পরে বলছি। ধরুন রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া খুব বিশেষ কবি সাহিত্যিক কিন্তু আমাদের এদেশে সংরক্ষণ যাকে বলে, নিজের সাহিত্যকে, নিজের সৃষ্টিকে সংরক্ষিত করেছেন, এমন খুব বেশি বোধহয় খুঁজে পাওয়া যাবে। একটি সভায় আমাকে প্রশ্ন করা হয়েছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন কবি, গীতিকার, গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিল্পী, মানে ছবি আঁকা, সব নাট্যকার ইত্যাদি, কোন জায়গায় নেই, কোন জায়গায় তিনি নেই? কাস্তে কবি দীনেশ দাসের একটা কথা ছিল ওনাকে নিয়ে, যে দু লাইনের, যে তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবি প্রণাম, কবিকেই জিজ্ঞাসা করা হয়েছে। অর্থাৎ সমস্ত সাহিত্যের, শিল্পের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তার পদক্ষেপ হয়নি, তাকে ছেড়ে আমরা বেরোতে পারিনি। আমি তখন বলেছিলাম, আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রমিক ভেবেছেন কখনো? বা তার কোনো তাকে শ্রমিক হিসেবে তাকে নিয়ে কোনো আলাদাভাবে গবেষণা হয়েছে? হয়নি। অথচ তিনি কিন্তু শ্রমিক। যদি কখনো একটু হিসেব করে বসেন, একটা জীবন, ওয়ান লাইফ টাইম, সম্পূর্ণ রবীন্দ্রনাথকে পড়ে জেনে শেষ করা সম্ভব? তাহলে ওই একজন মানুষ, তিনি 80 বছর বেঁচে ছিলেন মানছি, তাহলে তিনি লিখলেনটা কখন? এত পরিশ্রম তিনি করেছেন, রাত্রি 1টায় শুয়েছেন, আবার ভোর 3টে উঠে লিখতে শুরু করেছেন। এবং এই যে এত লেখা, এটা তো পরিশ্রম, মানছি, ওনার মস্তিষ্ক থেকে সেটা আসতো এবং কলমের ঝর্ণাধারায় তা বর্ণিত হতো, কিন্তু এটা তো লিখতে হতো, লেখাটাও তো একটা পরিশ্রম। সেই অর্থে উনিও কিন্তু শ্রমিক। তো প্রসঙ্গে আসি, যে আমরা আগের প্রজন্মের, আমি নিজেকে আগের প্রজন্মের ধরে নিচ্ছি, আমি 60 মানুষ, তাই জন্য আমি আগের প্রজন্মেই ধরে নিচ্ছি, যদিও মন চায় না, মন চায় সবসময় নিজেকে এই প্রজন্মেই রাখতে, একেবারে বর্তমান প্রজন্মে রাখতে। তো হ্যাঁ, বয়সের নিরিখে সে তো আসতেই হবে আমাকে। তো আগের প্রজন্মের আমরা যারা, আমরা সাহিত্যটাকে একটা মনোরঞ্জনের বিষয় হিসেবে ভেবে এসেছি প্রাথমিকভাবে, শুরুর দিকে। এটা তখন আমাদের কাছে ছিল নিছকই মনোরঞ্জন। তারপর আস্তে আস্তে, কারণ তখন আমার খুব ছোটবেলায় আমার বাসায় যেমন রেডিওই ছিল না, টেলিভিশন তো অনেক দূরের ব্যাপার, আর তারপরে এই ফোন, এই যে স্মার্টফোন ইত্যাদি ইত্যাদি, এসব তো তখন মানে আমরা স্বপ্নে ভাবতেই পারতাম না, একটা রেডিওই ছিল না। তখন আমাদের মনোরঞ্জনের জন্য তো কিছু দরকার, বই ছিল আমাদের মনোরঞ্জন। এই যে বই, ছাপার অক্ষরে
একটা নতুন বই যদি কখনো হাতে পেতাম, সে যে কি আনন্দ, তাকে বুকে চেপে ধরতাম, তার গন্ধ শুঁকতাম, তার গন্ধ শুঁকতাম। একটা পাতার একটা পৃষ্ঠার একটু কোণা মুড়ে গেলে সেটাকে সেই প্রায় ইস্ত্রি করার মতো, আয়রন করার মতো, জামা কাপড়কে যেমন ভাবে আয়রন করে প্রায় হাত দিয়ে তাকে ততবার সেই চেপে চেপে যাতে একটু কোণাটা মুড়ে না যায়। হ্যাঁ, এবং বইয়ের নিজস্ব বই কেউ উপহার দিলে, তখনকার দিনে এটা একটা প্রচলন ছিল। তো ওই কোনো অনুষ্ঠানে কোনো বিশেষ ইয়েতে একটা উপহার দেয়া হতো বই, এবং যে যে বয়সে, হ্যাঁ বিয়েতে প্রচুর বই উপহার দেওয়া হতো। হ্যাঁ, বিয়েতে দেওয়া হতো। তো আমি ধরুন আমি হিন্দু ব্রাহ্মণ, তো আমাদের পৈতে একটা অনুষ্ঠান হয়, আপনারা জানেন বোধহয়, উপনয়ন। তো সেই আমার মনে আছে, আমার তখন মাত্র 11 বছর বয়স যখন আমার উপনয়ন হয়। তো সেই অনুষ্ঠানেও আমাকে কতগুলি বই দেওয়া হয়েছিল, আর আমার যে কি আনন্দ! এমনকি ওই সোনার আংটি, হ্যাঁ তখন সোনার আংটি, নগদ টাকা, এটা ওটা অনেক রকম কাঁসারের বাসন ইত্যাদি সব দেওয়া হতো ওই উপহার। আমার সবচেয়ে আনন্দ ছিল ওই বই। এটা আমি একা না, এটা ছিল সেই যুগের একটা প্রবণতা। একটা বই একটা কিশোরের কাছে একেবারে, একটা শিশুর কাছে ভীষণ আনন্দ। তো এইভাবে বইটাই তখন আমাদের ছিল মনোরঞ্জনের একটা প্রধান উপকরণ। আজকের যুগে যেমন নানান রকম মনোরঞ্জনের উপকরণ হয়েছে, তখন তো এত কিছু ছিল না বলেই সম্ভবত বই ছিল আমাদের একেবারে একান্ত আপন। আজকে কেমন করে জানি না, খুব কষ্ট পাই, বুকে একটা একটা বেদনা, একটা ব্যথা আসে যে বই কেমন করে যেন সরে যাচ্ছে। আমি কার্যত এখানে আমাদের অঞ্চলের একটি পাবলিক লাইব্রেরিতে আমি মানে কর্মাধ্যক্ষদের মধ্যে একজন। তো ওই লাইব্রেরিটাকে কত হাজার বই সেসব লাইব্রেরিতে, সেখানে কে আসেননি? সেখানে স্বাধীনতার আগে এই লাইব্রেরি, অনেক অনেক আগে এই লাইব্রেরি তৈরি, 1862 সাল, তখন তো দেশ ভাগ। তো বুঝতেই পারছেন যে তখনকার দিনের বহু পুরনো বই, বহু নতুন বই তো আসেই, কিন্তু ক্রমে পাঠাগারের গ্রাহক পাঠক কমতে 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 এখন তলানিতে এসে ঠেকেছে। এটা খুব কষ্ট লাগে। অথচ শিশু বিভাগে যখন আমি ছিলাম, তখন কি ভিড় হতো আমাদের লাইব্রেরিতে। দিনে দুবেলা লাইব্রেরি খোলা হতো, এবং দুবেলা, এবেলা একটা বই পাল্টে নিয়ে এসে আবার পরে ওবেলা গিয়ে আবার বই পাল্টাতাম। এবং বলাই বাহুল্য, আজকে তো আর আমার গুরুজন কেউ নেই, অর্থাৎ গার্জিয়ান কেউ নেই যে তাদের কাছে স্বীকার করব। সেই সময় পাঠ্য বইকে আড়াল করে গল্পের বইটা পড়তাম। উপর থেকে মলাট দেখা যেত, ভূগোল বই খোলা আছে, মা হয়তো রান্না করছেন, কিন্তু আমি পড়ছি গল্পের বই, এই ধরনের। তো এই যে বইটা, আজকের প্রজন্ম আমার মনে হচ্ছে কোথাও একটা মিস করছে। ওরা সঠিক বইয়ের যে স্বাদ, সেটা থেকে বঞ্চিত হচ্ছে। তো আপা, আপনার কাছে আসছি, আপনি তো অনেক সুন্দর সুন্দর কথা বলবেন, যেগুলো আমরা আমাদের মস্তিষ্কেই আসার মতো না। আপনার কাছে অনেক শেখার আছে, আমাদের অনেক কিছু জানার আছে। তো আপনার ভাবনাটা কি, যে এই প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে নতুন, এরা ইন্টারনেটে ইবুকটা বেশি করে ব্যবহার করছে, এবং ইন্টারনেট, টিভি আর ইউটিউব, আপনার এখানে কিন্তু বাতাসের শব্দ হচ্ছে, ট্রেনের বাতাসের শব্দ হচ্ছে। আপা, হ্যাঁ শুনতে পাচ্ছি।
এই যে ইন্টারনেট আর ইউটিউব নিয়ে বাচ্চারা এখন মেতে আছে, মোবাইল, ইউটিউব এইসব নিয়ে, তো এদের প্রতি মানে এদের কিভাবে কিছু কিছু গল্প আরো বেশি করে বাড়ানো প্রয়োজন, সে ব্যাপারে আপনার মতামতটা একটু শুনতে চাচ্ছি আর কি। একটু বলেন সুন্দর ঘটনাটা। হ্যাঁ, সবাইকে শুভেচ্ছা। আমার বাসায় আমার দুটো ছেলে, ওরা আর ওরা কখনো কিন্তু ইউটিউব কিংবা অনলাইনে বই পড়ে না। হ্যাঁ, আমার দুই ছেলে মানে কি বলবো, অসম্ভব বই পড়ে। এই বই পড়াটা মনে হয় আমাদের মানে বংশ পরম্পরায় চলে আসছে। কারণ আমরা যখন ছোট ছিলাম তখন আমার আমার আব্বা গার্লস স্কুলের হেডমাস্টার ছিলেন। আব্বা আমাদের জন্মদিনে, আমাদের ঈদে, বিভিন্ন ফেস্টিভ্যালে আমাদের গল্প বই কিনে। আর সবচেয়ে বড় কথা, আমার দাদু একটা লাইব্রেরি ছিল, অত্র এলাকায় খুব নামকরা লাইব্রেরি, কাজী লাইব্রেরি। হ্যাঁ, ওই লাইব্রেরির কারণে কিনা জানি না, খুব ছোটবেলা থেকেই ওই লাইব্রেরিতে স্কুল থেকে এসে সারাক্ষণ বসে থাকতাম। হ্যাঁ, ওখান থেকে বই পড়তাম। শুধু আমি না, আমার সব বোনেরা। বলে রাখি যে আমরা 7 বোন। হ্যাঁ, আমি 7 নাম্বার। আমার সব বোনেরা এবং মা আমার মা 72। হ্যাঁ, আমার মাও এখনো গল্পের বই পড়ে এবং আমরা তো পড়ি। আর আমার বাসায় মানে যে কটা বই আছে, হ্যাঁ, আমার 2 ছেলে, আমার মনে হয় 2-3 বার করে রেফারেন্স দেওয়া হয়ে গেছে। আমার ছেলেরা বই মেলায় যাওয়ার জন্য অস্থির হয়ে যায়। আমি তো রাজশাহী থাকি, ঢাকায় থাকি না। তো যখন ফেব্রুয়ারিতে ঢাকায় বইমেলা হয়, তখন আমার ছেলেরা বইমেলায় যাওয়ার জন্য অস্থির। মা বইমেলায় চলে। রাজশাহী থেকে সবসময় যাওয়া সম্ভব হয় না, কিন্তু তারপরেও আমি ছেলেদের নিয়ে যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তো এখনকার বাচ্চারা সব সময় নিতে থাকে, ল্যাপটপ, ইউটিউব এসব নিয়েই থাকে। তো এদেরকে মানে এখান থেকে সরানোর একটাই উপায় যে ওদেরকে বেশি বেশি করে গল্পের বই, বিভিন্ন রকমের গল্পের বই কিনে দেওয়া, বিভিন্ন রকমের মানে বিভিন্ন রকমের যেটা বলে ভূতের গল্প, তারপরে এই যে কিশোর ক্লাসিক, তারপরে এই যে ঐতিহাসিক। হ্যাঁ, এরকম আমি আবার ছেলেদের বেলা যেটা করি, হ্যাঁ, ওদেরকে বিভিন্ন গল্পের বই কিনে আগে পড়ে আমি ওদেরকে দুইজনকে দুই পাশে নিয়ে আগে আমি শুয়ে ওদেরকে দুই জন করে শোনাতাম যে বাবা এটা শোনো, দেখো কেমন লাগছে। তো এখনকার মায়েরা আমার মনে হয় না, আমিও যদি এখনকারই মা আমি এটা করি, কিন্তু সবাই মনে হয় না এই কাজটা করে যে বাচ্চাদের আসো আমার কাছে আসো, আমি তোমাদের এই গল্পগুলো পড়ে শোনাচ্ছি, কেমন লাগছে এই ইতিহাস কিংবা এই ভূতের গল্পটা কিংবা এই মজার হলো বাচ্চাদের একটা গল্প। আমার মনে হয় যে বাচ্চাদের বই কিনো, বেশি বেশি করে বই কিনে, হ্যাঁ, মা বাবাদের মানে এই চেষ্টাটা করতে হবে। তাহলেই মনে হয় বাচ্চারা ইউটিউব, তারপরে পড়াটা বাদ দিয়ে বই পড়া ঠিক। এখন বেশিরভাগ বাচ্চারাই তো এই কাজটা করছে। আর কি হলো, এই তো। না, আপনি একটা ব্যাপারে কাঞ্চন আপনাকে বলছি, কাকন হ্যাঁ দুঃখিত, কাঁকন, হ্যাঁ এখন আপনাকে বলি একটা কথা। এই যে আপনি বললেন যে এইটা থেকে সরানো, এই যে আজকের যে চলতি প্রবণতা, এর থেকে মানুষকে ছেলে ছেলে মেয়েদের সরিয়ে নিয়ে আসা, এটা একটা উপায় আপনি বললেন। আমার মনে হয় না এটা আদৌ সম্ভব। আমারও মনে কারণ হয় না, আমি বললাম ঠিকই, বাট আমারও মনে হয় না। প্রযুক্তির হ্যাঁ। যে আগমন,
তাকে রোধ করার ক্ষমতা কিন্তু আমাদের নেই। প্রযুক্তির যে উন্নয়ন এবং আসছে, হ্যাঁ, এবং সেটা আসতেই থাকবে। আমি তাকে কোনোভাবে দায়ী করছি না, বা সে কোনো যে অন্যায় হচ্ছে ব্যাপারটা নিয়ে তা আমি বলছি না। আমার একটাই বক্তব্য যে মানে ওরা বঞ্চিত হচ্ছে। প্রযুক্তি একদম ওদের যেমন কিছু একদম দিচ্ছে, হ্যাঁ আজকের একদম আজকের ধরুন হ্যাঁ যে ইবুকটা, হ্যাঁ এই বইটা সাধারণভাবে কি হয়, ইবুকটা কি আসছে, ইবুকটা বিভিন্ন বই যা ইতিমধ্যেই লেখা হয়েছে, সেই বইগুলি কিন্তু কাগজেই লেখা হয়েছে। সেগুলি অধিক 99% তার কাগজেই লেখা, বা তারও বেশি। যে বইগুলি কাগজে লেখা হয়েছে, ছাপা হয়েছে, তারপর সেটা ডিজিটাইজ হয়েছে। হ্যাঁ এই ডিজিটাইজ হওয়ার পরে সেটা ইবুক হয়ে মানুষের হাতে আসছে। তো সেটা আটকানো যাবে না। সেটা সারা বিশ্ব জুড়ে তার একটা বিশ্বায়ন হয়েছে, এবং এগুলির জন্য তাহলে এরকম বিশেষ বিশেষ, হ্যাঁ বলুন। তাহলে এরকম করতে করতে বাচ্চারা একেবারে পুরোপুরি বঞ্চিত হয়ে যাবে, মানে ওরা আর বই হাতে পাবেই না। না, সেই জায়গাটা একটা কথা আছে, ওদেরকে আমরা খানিকটা বইমুখী করতে পারি। এই যে আপনি বললেন আপনার বাড়ি রাজশাহী, ঢাকা থেকে কিছুটা দূরে ঠিকই, কিন্তু আমি বলছি আমি আপনার ঢাকায় যে 21শে গ্রন্থমেলা, হুম আমি সেখানে গিয়েছিলাম। আমার অসাধারণ লেগেছে, অসাধারণ। আমাদের কলকাতা বই মেলাও হয়, হ্যাঁ, কলকাতা বই মেলাও আমার তো সেই অনেক কম বয়স থেকে আমার কলকাতা বই মেলা যোগাযোগ। এই বইমেলার জন্য আমি ছোটবেলা থেকেই পাগল ছিলাম। হ্যাঁ, মানে আমার আমার বিয়ে হয়েছে, এবার রাজশাহী এসেছি। রাজশাহী থেকে 300 কিলো দূরে, সংসার ছেড়ে তো সবসময় ঢাকায় যাওয়া যায় না। হ্যাঁ, ওইখানে যখন বইমেলা হতো, হ্যাঁ প্রতিদিন টিভিতে আমি দেখতাম আজকে কি বই, কোন বইয়ের বড় উন্মোচন হচ্ছে, কোন কোন লেখক আসলো, কোন কবি আসলো। হ্যাঁ, এটা দেখতাম আর আমার মনটা পোড়াতো। আমি তো এই আপনার 2018-তেই আপনার ঢাকার যে 21শে মেলা সেখানে ঘুরে এসেছি। হ্যাঁ আমার সৌভাগ্য, আমি চট্টগ্রাম গ্রন্থমেলা ঘুরে এসেছি। হ্যাঁ, তো আমার একটা সবচেয়ে বড় কথা হলো মানে ওদেরকে যদি একটু মেলায় টেলায় নিয়ে যাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ সেখানে হ্যাঁ শুধু কিন্তু হ্যাঁ ওরা বই দেখছে না, একটা গ্রন্থমেলাকে ঘিরে হ্যাঁ নানা একটা রকম ঘিরে, হ্যাঁ আরো হ্যাঁ অনুষ্ঠান, হ্যাঁ। আমার 2 ছেলে, সাংস্কৃতিক অনুষ্ঠান, হ্যাঁ, এবং আরো অন্য আমার 2 অনেক ছেলে কিছু এখনো তারা দেখতে পাগল। পাচ্ছে। আমার এবং 2 ভালো ছেলে লাগে বইমেলা ওদের। আসলেই, হ্যাঁ বইমেলা আসলেই, মা বইমেলায় নিয়ে যাবে না, বা বইমেলায় নিয়ে যাবে না। এইটা আমার ঠিক কাছে তো, খুবই ভালো লাগে। এটা ঠিক তো, সেখানে দেখেন, তো আরো আমি খুব আনুষঙ্গিক অনেক ছোটবেলা, কিছু পাওয়া যায়। হ্যাঁ দেখেন, আমি ছোটবেলা থেকে কলকাতার লেখকদের সাথে আমি পরিচিত। হ্যাঁ, আচ্ছা, ছোটবেলা থেকে আমি কলকাতার অনেক লেখকের, বলতে কোনো দ্বিধা নেই। হ্যাঁ, আমি কলকাতার অনেক লেখকের কথা বলতে পারবো, নাম বলতে পারবো। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে আমি হুমায়ুন আহমেদ, এমদাদুল হক মিলন আর কিছু ছাড়া সেরকম করে আমি অতটা পারবো না। কিন্তু আমি কলকাতার অনেক, নিহারঞ্জন, বুদ্ধদেব বসু, বুদ্ধদেব গুহ, সুনীল, তারপরে মানে আশাপূর্ণা দেবী, মহেশ্বেতা দেবী, সুচিত্রা ভট্টাচার্য, মানে এগুলো আমার এত এত পছন্দের। হ্যাঁ, শীর্ষেন্দুর বই, তো শীর্ষেন্দুর বইয়ের জন্য আমি পাগল ছিলাম, শীর্ষেন্দুর বইয়ের জন্য। আর নিমাই ভট্টাচার্য, হ্যাঁ উনি কিন্তু আসলেই নিমাই, বাংলাদেশের মানুষ। হ্যাঁ হ্যাঁ, আর নিমাই শীর্ষেন্দু ভট্টাচার্য, মুখোপাধ্যায়, সুনীল গাঙ্গুলি, হ্যাঁ এরা কিন্তু সকলেই হ্যাঁ, বাংলাদেশের মানুষ। আর নিমাই ভট্টাচার্যের তো মানে ইয়ে মেম সাহেব, ওটা মেম তো আমার সাহেব, মুখস্থ। হ্যাঁ, ওটা তো আমার মুখস্থ। হ্যাঁ, প্রিয় তো দোলা বৌদি, হ্যাঁ বুদ্ধদেব ওই গুহ, বইয়ের শুরু হচ্ছে হ্যাঁ প্রিয় প্রিয় দোলা বৌদি, দোলা বাচ্চু বৌদি। রিপোর্টার, হ্যাঁ বাচ্চু রিপোর্টার চিঠি লিখে যাচ্ছে প্রিয় দোলা বৌদিকে, ঠিক, বাচ্চু ঠিক। রিপোর্টার, বাচ্চু রিপোর্টার লিখে যাচ্ছে। তো আমি যখন আমি ছোটবেলা, আমি অনেক ছোটবেলা, কিন্তু ক্লাস 3-4 এরকম, এরকম থেকে আমি কলকাতার লেখকদের বই টই পড়তাম, এবং আব্বা এটা খুব পছন্দ করতাম, আমরা গল্পের বই পড়তাম, খুব পছন্দ করতাম। তো আমি অনেক ছোটবেলা আহ, আহ, বুদ্ধদেব গুহ একটু উষ্ণতার জন্য পড়ছিলাম। হ্যাঁ, এ বাবা, একটু উষ্ণতার জন্য। হ্যাঁ, তো এটা অনেক ওইটা ছোটবেলায় পড়বার বই নয়, এটা একটু হ্যাঁ একটু বড় তারপর হবার বই, কিন্তু মানে একটু তারপর আমি পেকে গেলে, একটু পেকে গেলে তার- যাকে বলে আর কি। তারপর আমি পড়ছি, আমি তখনই নহন্যতে পড়ে ফেলছি, লালুই বেঙ্গলি পড়ে ফেলছি। হ্যাঁ, আচ্ছা, যাযাবরের না দৃষ্টিপাত লালুই পড়ে বেঙ্গালি ফেলছি। তো
লানি বেঙ্গালি তো মির্জা ইউক্লিডের লেখা, ওটা ফরাসি হ্যাঁ ভাষায় অনুদিত। হ্যাঁ, হ্যাঁ, ফরাসি বাংলা ভাষায় যেটা লেখা। বাংলা যেটাই হয়েছে সেটা আমি পড়ছি। হ্যাঁ, বাংলাটা তো হ্যাঁ নহন্যতে ওটা মৈত্রেয়ী দেবীর লেখা। কাকু হ্যাঁ, মৈত্রী লেখা, আপনার কথা একটু কথা মৈত্রী মনে পড়লো আমার। নহন্যতে, আর আপনার মির্জা লালি বেঙ্গলি। আপনার কথায় একটা জিনিস মনে পড়ে গেছে আমার। মার্কিন হুম। গুর্গির একটা বই ছিল মা, ম্যাক্সিম গোর্কির মা। ম্যাক্সিম গোর্কি, ম্যাক্সিম গোর্কি। ম্যাক্সিম হ্যাঁ গোর্কি, ম্যাক্সিম হ্যাঁ গোর্কির হ্যাঁ মা। হ্যাঁ, ওইটা তো মা ওরে বাপরে বইটা বাপ। পড়েছিলাম আমি ক্লাস 8 না 9 থাকতে। প্রথমে কিছুই হ্যাঁ বুঝি ও নাই, সাংঘাতিক বৈপ্লবিক বই। কিছুই বুঝি নাই হ্যাঁ কাকু, হ্যাঁ, কিছুই বুঝি হ্যাঁ নাই। যখন আমি আমি দম বন্ধ। এই বইটা আমার ডিগ্রির পর পড়লাম, তখন বুঝতে হুম পেরেছি আমি আসলে আগে কি পড়েছি আর এখন কি মানে বুঝতে হুম পারছি, অনুভব করতে হ্যাঁ, পারছি। তো ওটা আমি ম্যাক্সিম গোর্কির মা এবং নিচুতলার হ্যাঁ মানুষ। হ্যাঁ, তো আমি যখন ওই বইটা একটু উষ্ণতার জন্য পড়ছি, হ্যাঁ, তারপরে ওইখানে যে তেনজিং, দার্জিলিং এর তেনজিং, তারপরে রাঁচির যে কিছু কিছু জায়গার নাম। তো বিয়ের পর আমি প্রথম আমার হাজবেন্ডের সাথে কলকাতায় গেছি, কলকাতা থেকে শিলিগুড়ি গেছি। হ্যাঁ, শিলিগুড়ি যে, বিশ্বাস করেন দাদা, আমার মনে হচ্ছিল কি যে বুদ্ধদেবের বই পড়ে পড়ে আমার এই কাহিনী হচ্ছে। আমার মনে হচ্ছিল কি আমি সব চিনি, আমি এই লজ, এই তেনজিং, এই জায়গায় সব কেমন হচ্ছে আমি জাতিস্বর। আমার আগের জন্ম, আমি পরে একটা জন্ম নিয়ে এখানে আসছি। আমার অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল, জানেন? মানে আমি না এটা বুঝাইতে পারছিলাম না। আমি শিলিগুড়ি থেকে সাথে সাথে আমার ঢাকায় বোন থেকে শানু আপা, ওই শানু আপা, আমার বোনেরাও, সব বোনেরাও বই পড়ে। আমি আপাকে ফোন করছি, শানু আপাকে ফোন করছি। ফোন করে বলে কি, আপা আমার সব কিছু চেনা লাগছে। হ্যাঁ, আমার হাজবেন্ডকে বলছি, দেখো এইটা আমি চিনি, এইটা আমি চিনি, এইটা আমি চিনি। মাসুম বলে, আমার হাজবেন্ডের নাম মাসুম। মাসুম বলে কি করে? আমি সব গল্পের বই। কিন্তু আমার মনে হচ্ছিল কি আমি এর আগেও শিলিগুড়ি আসছি, আমি সব চিনি। দার্জিলিং যখন যাচ্ছিলাম, ওই তো ঘুম পাহাড়, ওই তো এগুলো তো আমি সব চিনি। মনে হচ্ছে আমি ঠিক আগের জন্মে গেছিলাম, এই দ্বিতীয় জন্ম আসছি। আর ঠিক আচ্ছা, সুচিত্রা আমি কাকুর ভট্টাচার্যের কাছে যাই। কাছে আমি একটু কাকুর কাছে যাই। আমি কাকু তো আছে। হুমায়ুন আহমেদ আমাদের জনপ্রিয় একজন লেখক, কথা সাহিত্যিক। আজ পৃথিবীতে নেই, ওনাকে স্মরণ করে বলছি। আপনি তো হুমায়ুন আহমেদের খুব কাছের লোক ছিলেন, ওনাকে হুমায়ুন দাদা ডাকতেন আপনি। এবং ওনার সম্পর্কে যদি একটু স্মৃতিচারণ করতেন, আপনার সাথে কিরকম ঘনিষ্ঠতা হয়েছিল, কিভাবে পরিচয় হয়েছিল, আপনার লেখালিকে নিয়ে কিভাবে আলাপ করতেন, হুমায়ুন আহমেদের সম্পর্কে আমরা কিছু জানতে চাই আপনার কাছ থেকে। হুম আমার কাছ থেকে আমি না কাকুর ঠিক কাছ থেকে? এতটা কাকুর কাছে। আচ্ছা, আমি ঠিক এতটা যোগ্য নই, মানে হুমায়ুন আহমেদের ঘনিষ্ঠ হয়েছে এটা বলার মতো অধিকার আমার নেই। হুমায়ুন দা সত্যিই একজন আহ, মস্ত মস্ত বড় মাপের লেখক। মানে আমি হিমু যে চরিত্র, আমি হুমায়ুন আহমেদ ভীষণ ভাবে পড়েছি, ভীষণ ভাবে। এদেশে কিন্তু হুমায়ুন আহমেদ অত্যন্ত জনপ্রিয় একজন লেখক। এবং আমি প্রথমবার বাংলাদেশ যখন যাই, আসলে আমারও তো নারীর টান ওদেশে, যদিও আমার জন্ম টর্ম সব এদেশে, কিন্তু আমার পৈতৃক ছিল ওই বাংলাদেশেই। তো তখন বাংলাদেশ যদিও ছিল না, অবিভক্ত ভারতবর্ষ, যাই হোক। তো একটা টান ছিলই। আমি 2012 সালে যখন প্রথম যাই, তখন আমি এখান থেকে এই সুনীল গাঙ্গুলির সাথে আমার খুব সামান্য একটুখানি পরিচয় ছিল, একটু স্নেহ আমি করেছিলেন উনি। কিন্তু আপনার সুনীল গঙ্গোপাধ্যায় ভীষণ ভক্ত। আমি ওনার হ্যাঁ, সাথে সুনীল দেখা করে গঙ্গোপাধ্যায় তো ভক্ত হবার। হ্যাঁ, ওনার তো অসাধারণ রচনা, এবং রবীন্দ্রনাথেরও সাহিত্যে বাংলায় কিছু নাম ওই যেগুলো উনি বললেন, এই বুদ্ধদেব বসু, হ্যাঁ মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর, শরৎচন্দ্র ইত্যাদিদের বাদ দিয়ে বলছি, তার ঠিক পরবর্তী মানে কল্লোল সাহিত্যের যে কল্লোল যুগ, তারপরে হ্যাঁ এই হ্যাঁ, সুনীল গঙ্গোপাধ্যায় তো নিঃসন্দেহে একেবারেই ওপরের দিকেই থাকবেন একজন। তো সেই সুনীলদার সঙ্গে আমার যাই হোক একটু কোনোভাবে সামান্য একটু পরিচয়, এবং উনি খুব স্নেহই করতেন। তো আমি ওনারই সূত্র ধরে যখন যাই ওখানে ঢাকায়, আমি হুমায়ুনদার বাড়িতে গিয়েছিলাম। এবং যেহেতু সুনীলদা পাঠিয়েছেন করে, তাই একটু বাড়তি, হয়তো বাড়তি বলছি, কারণ আর একটা কথা এই ফাঁকে বলে নিই যে হুমায়ুনদার বাড়িতে আমি যে খাতির, যে যত্ন পেয়েছিলাম, সেটা পেয়ে মনে হয়েছিল যে ওরে বাবা, আমি কি ভীষণ পেলাম।
পরবর্তীকালে আরেকটা কথা বলিনি যে আমি সমগ্র বাংলাদেশে মানুষের কাছে আতিথ্য ব্যাপারটা একটু নতুন রকম পেয়েছি, যেটা দেখে আমি আমার একটি সামান্য লেখা চলছে, এখনো জানি না শেষ হবে কিনা আমার জীবদ্দশায়। তো তাতে আমি লিখেছি যে আমি সারা পৃথিবীর মানুষকে অনুরোধ করব একবার অন্তত বাংলাদেশ ঘুরে আসুন, আতিথ্য কাকে বলে সেটা শিখতে পারে। গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা। বিশ্বাস করুন আমি এই কথাটা লিখেছি, আমার নিজস্ব, এটা শুধু মুখের কথা না, একদম লেখা। আমি আপনাকে দাদা, আমি আপনাকে ব্যক্তিগতভাবে আমার রাজশাহীর বাসায় আপনাকে নিমন্ত্রণ করছি। আমার ভীষণ ইচ্ছা বাংলাদেশে বারবার যাবার, আবার যাবার, এবং কখনো গেলে আমি নিশ্চয়ই আপনার বাসায় যাব, একবার নিশ্চয়ই আপনার সাথে দেখা করব। তো সেইখানে আমি আপনার এই কথাটা কিন্তু আমি মাথায় নিয়ে রাখলাম। অবশ্যই অবশ্যই অবশ্যই, এবং কলকাতা এলে আমার সাথে যোগাযোগ করবেন, আমিও খুব ধন্য হব আপনাদেরকে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে কলকাতা, সেখানে ওই মানুষটাকে আমি দেখেছি, উনি তো ধরুন একজন কি বলবো অনেক বড় মাপের মানুষ। স্যার হুমায়ুন আহমেদ একজন অনেক বড় মাপের মানুষ। ওই মাপের মানুষের অত নাগালের মধ্যে যাওয়া, তাকে পাওয়া, এটা নেহাতি সৌভাগ্যের ব্যাপার। তো আমি সেই সৌভাগ্যবানদের একজন, যাকে অত কাছ থেকে ওইটুকু সময় পেয়েছি। কাকু, আর সাহিত্য নিয়ে আপনার জীবনে মানে মজার দু একটা ঘটনা বলেন না। বিভিন্ন পত্র পত্রিকা, মানে আমরা তো কলকাতায় গেলে কম করে হলে আনন্দবাজার পত্রিকাতে একবার যাই, সেই অফিসটাতে, এরপর জীবনে কফি হাউসে একবার যাই, এরপর আরো অন্যান্য দেশ পত্রিকাতে অফিসে একবার যাই, মনে করি নিজেকে ধন্যবাদী সেইসব অফিসে গেলে। যেসব জায়গায় তো আপনার আনাগোনা সবসময় আছে, সেসব জায়গার দু একটা মজার ঘটনা শুনতে যাচ্ছে আপনার কাছে, না হাসির গল্প বা তার কোনো স্মৃতিচারণ আছে ওই সব জায়গায়, একটু যদি বলতেন আমাদের। আচ্ছা, আরেকটা জিনিস ভালো লাগলো যে আপনাদের দেশে মানে ভারতবর্ষের লেখকরাও যে বাংলাদেশের লেখা পড়ে, বাংলাদেশের সাহিত্যিকদের এত মানে বাবা কি বলছেন, এটা তো মানে বলার অপেক্ষা রাখে না। ধরুন জীবনানন্দ পড়েনি বাঙালি, এমন বাঙালি আছে কজন বলুন তো? না, নেই। জীবনানন্দ পড়েনি মানে আমাদের, তাহলে তিনি বাঙালি কিনা একটুখানি সন্দেহের ব্যাপার আছে। ধরুন আমি আজকে সাহিত্যে আমি বলছি আপনাদের নির্মলেন্দু গুণ, নির্মলেন্দু গুণকে পড়েনি খুব কম বাঙালি আছে। আমি অবশ্যই হ্যাঁ বলুন। আমরা মানে বাংলাদেশে আমি আমাদের কথাটাই বলবো। হ্যাঁ, আমরা আমার হোম ডিস্ট্রিক্ট নওগাঁ। হ্যাঁ, তো নওগাঁ আমার পাড়ার যারা ছিলাম, হ্যাঁ, আমার বয়সী যারা, তারা মোটামুটি সবাই গল্পের বইয়ের প্রতি মানে আগ্রহী, এবং পরে বেশিরভাগ কলকাতা, তখন বেশিরভাগ কলকাতা। হ্যাঁ, আমরা যেরকম করে পড়ি এরকম পাড়ার মেয়েরা, যে কলকাতার রাইটারদের লেখা, এরকম আপনাদের কলকাতায় এরকম বাংলাদেশের লেখা পড়ে দাদা? ওই যে বলছি আপনাকে, ধরুন জসিমউদ্দিন বাংলার, আমাদের এই এপার বাংলায় জসিমউদ্দিনের বিভিন্ন কবিতা বিভিন্ন ক্লাসের এখনো পাঠ্য। জসিমউদ্দিনের কবিতা আমাদের এখানে স্কুলের পাঠ্য বিভিন্ন ক্লাসে। হ্যাঁ, একটু আনন্দের একটা অফিসের, তারপর আরো প্রশ্ন রয়ে গেছে আপনার কাছে জানার, অনেক কিছু রয়ে গেছে আপনার কাছে জানার। আরেকটু ঠিক শুনতে পাইনি, আরেকবার বলুন। না, আপনার ওই যে বললাম বিভিন্ন আনন্দবাজার পত্রিকা বা দেশ পত্রিকা, এইগুলো পত্রিকা অফিসে আপনার কোনো মজার ঘটনা বা মানে মনে রাখার মতো কোনো স্মৃতি আছে কিনা না সেটা জানতে চাচ্ছি। আর এরপর সেটা বললে তারপর আরো অনেক প্রশ্ন রয়ে গেছে আপনার কাছে, আমরা জানতে চাইছি। আর আমি একটা কথা বলে রাখি, আমি কিন্তু দেশ পত্রিকা, আমি কিন্তু দেশ, তারপরে সানন্দা, তারপরে আনন্দলোক, এই তিনটার কিন্তু নিয়মিত গ্রাহক। কিন্তু আচ্ছা আচ্ছা,
না আমি ঠিক সেই রকম কত বলবো, ওই রকম স্মৃতির তো শেষ নেই। কফি হাউস বা কলেজ স্ট্রিট, ওই মানে পাড়াটা, ওই এলাকাটা, ওটা তো আমাদের একেবারে যৌবনের বারাণসী বলা যায়। আর আহ, আনন্দবাজার পত্রিকা অফিস নিয়ে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে আমি একটা সময় উম, একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেছি দীর্ঘদিন, প্রায় 9 বছর। তো সেই অফিসটা যে আমার ছিল একদম আনন্দবাজার অফিসের ঠিক পাশেই। একদম আনন্দবাজার অফিসটা আপনারা জানেন প্রফুল্ল সরকার স্ট্রিট, ওটা আসল আগে নাম ছিল সুটারকিন স্ট্রিট। তো ওই ঠিক প্রফুল্ল সরকার স্ট্রিটের পাশেই প্রিন্সেপ স্ট্রিট একটা আছে, ওই সেখানেই আমার অফিস ছিল। একদম মানে আমার অফিসের জানলা থেকে আনন্দবাজারের অফিসের মূল গেট যেটা, সেটা দেখা যেত। আর ওই কর্নারে একটা চায়ের দোকান ছিল। সেই চায়ের দোকান একজন বিহারি ভদ্রলোক, ভারতে এই বিহারি ব্যাপারটা বুঝছেন তো, মানে আর একটা প্রদেশ, তো সেই বিহারের ভদ্রলোক ওই ওই চায়ের দোকানে চায়ে ভাঁড়ে চা বিক্রি করতো। এবং ওর ওই চা ঢালাটা ছিল একটা বিশেষ স্টাইলের, মানে ধরুন চায়ের ভাঁড়টা এতটুকু ছোট, মাটির খুঁড়ি যাকে বলে, আর চায়ের যে মগটা সেটা তুলে অনেকটা ওপর থেকে তুলে চাটা ঢাল, তাতে এই ভাঁড়ের ওপরে মানে যতটা চা ততটা ফেনা হয়ে যেত। বেশ মজার দেখা। ফেনা করার জন্য কি, ফেনা করার হ্যাঁ জন্য কি হ্যাঁ দূর হ্যাঁ থেকে হ্যাঁ ঢালতো? হ্যাঁ ঠিক। আচ্ছা আচ্ছা। তো আমি একদিন ওই মানে ওর দোকানে আমরা চা খেতে যেতাম, আড্ডা মারতাম, ইয়ে করতাম। সে সময় আনন্দবাজারে কিছু সাংবাদিকরাও আসতেন, ওই ওই মানে আনন্দবাজার অফিসের লোকেরাও সমস্ত এসে ওই ওই ওইখানেই চা খেত, ওইটাই আড্ডার জায়গায়। তো আমি একদিন ওই জিজ্ঞাসা করেছিলাম ওনাকে যে আপনি হিন্দিতেই জিজ্ঞাসা করেছিলাম যে আপনার সারাদিনে কত দুধের চা হয়। এটা বলছি কত সাল, 1976-77 এইরকম সব। তো তখন উনি বলেছিলেন যে দিনে প্রায় তিন মণ, মানে আগেকার দিনে 40 সের হতো আর কি, অর্থাৎ 40 কেজি আর কি, মানে এখন 120 কেজি, 120 কেজি 3 মণ দুধের চা। তো হ্যাঁ, এবং তার মানে এটা থেকে একটা জিনিস খুব সহজেই অনুমেয়, যে আনন্দবাজার পত্রিকা অফিসে প্রতিদিন কত ওর, এবং ওই অফিসটা কিন্তু মূলত আনন্দবাজার অফিসের জন্য চলত। এবং ওই দোকানে আনন্দবাজার পত্রিকার যত বড় বড় সমস্ত সাংবাদিকরা তো বটেই, এডিটর, সাব এডিটর, এরা আসতেন, এমনকি সুনীল দাস, শীর্ষেন্দু মুখার্জি, এরাও তো আনন্দবাজারে ছিলেন অনেকদিন, বুদ্ধদেব গুহ, এনারা সবাই ওই ওই দোকানে সবাই চা খেতেন। যেমন আপনাদের আমি ঢাকা ইউনিভার্সিটিতে ওটা সম্ভবত সত্যদার ক্যান্টিন, তাই তো? মধুদার ক্যান্টিন। হ্যাঁ মধুদা, সরি মধুদার ক্যান্টিন। ওই মধুদার ক্যান্টিন যেমন বিভিন্ন সাহিত্য পেয়েছি মধুদার ক্যান্টিনের কথা, এপারে সুনীল গাঙ্গুলির সাহিত্যও পেয়েছি, আবার ওপারে হুমায়ুন আহমেদেরও পেয়েছি, আবার নির্মলেন্দু গুণের লেখাতেও পেয়েছি। তো ওই মধুদার ক্যান্টিন যেমন বিখ্যাত, হ্যাঁ আমি এবারে গিয়েও দেখা করেছি ওখানে, এবারে গিয়েও আমি দেখা করেছি। মধুদা মারা গেলেন জানেন? হ্যাঁ জানি, উনি মারা গেছেন। আমি এবারে যে গিয়েছিলাম 2018-তে, ওনার সম্ভবত বৌমা মানে পুত্রবধূ তিনি চালাচ্ছিলেন, তখন গিয়ে আলাপ টালাপ করেছিলাম, বিষয় হচ্ছে। আর ঢাকায় হলো মধুর ক্যান্টিন, রাজশাহী হলো আবুর ক্যান্টিন, রাজশাহী ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, মানে এইটা আর কি, ওই আনন্দবাজার অফিসের এই একটা কথা বললাম আর কি, যে ওই 120 লিটার দুধের চা প্রতিদিন ওই চায়ের দোকানটা। এবং চায়ের দোকান মানে বড় দোকান কিছু না, একদম কর্নারে একটা ছোট দোকান, মানে স্টল, ছোট একটা স্টল। হ্যাঁ স্টলই বলা যেতে পারে, স্টলই বলা যেতে পারে। টঙের দোকান যেটা, টং। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আমাদের দিকে টং বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
এবং তখন তো এত আপ- মানে এই লিকার চা মানে লাল চা, মানে আপনারা ওখানে হ্যাঁ, লাল চা, যেটাকে হ্যাঁ, রং চা বলেন, আপনারা বলেন রং চা, হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশে রং চা ওটাকে রং লাল চা চা বলে। দুটোই বলি, হ্যাঁ, রং তো চা লাল চা এখানে দুটোই যেমন বলি। আমরা এখানে বলি লিকার, লিকার চা। এই কিছু কিছু কথা কথা তো একটু এপাশ ওপাশ হয়, যেমন আমরা এই দেশে অটো বলি, অটো রিক্সা, আপনারা যেটাকে সিএনজি বলেন। হ্যাঁ, আমরা এখানে ওটাকে বলি অটো রিক্সা। এই এক ব্যাপার। আপ- বাংলাদেশের কয়েকটা আচ্ছা দাদা, জিনিস আমার আপনি হ্যাঁ, বলুন। হ্যাঁ, আপা আচ্ছা বলুন, দাদা, আপনার প্রশ্ন আপনাদের করুন। আপনাদের ওখানকার লেখার ধারা মানে গল্প লেখার ধারা আর আমাদের এদিককার গল্প লেখার ধারা কিন্তু একটু ফারাক আছে, একটু ফারাক আছে, একটু পার্থক্য আছে। তা আমাদের তাই কি? এদিককার আমার লেখার মনে হয় ধারাটা আপনার কাছে, আপনাদের কাছে কেমন মনে হয়? আমার তো কিন্তু খুব একটা আলাদা কিছু লাগে না, কিছু শব্দের এদিক ওদিক হয়। যেমন আমি বলছি, হ্যাঁ, ধরুন আপনারা যে পানি শব্দটা যতটা ব্যবহার করেন, আমাদের এখানে জল শব্দের ব্যবহারটা অনেক বেশি। আর কিছুই না, জল ও পানীয় জলেরই আর একটা প্রতিশব্দ, এবং সেটা আবিধানিক, একেবারে কোথাও কোনো এ- ভুল নেই। এই ব্যাপারটা, এই ব্যাপারটা আমার কাছে, এই ব্যাপারটা আমার কাছে খুব মন খারাপ লাগে। সেটা হলো জল কিন্তু অরিজিনাল বাংলা, বাংলা শব্দ জল। হুম হুম। হ্যাঁ, কিন্তু মানে আমরা মুসলমানরা আমরা উর্দু কথা বলি, পানি বলি, কেন জল বলি না? এটা না আমার কাছে না, জল জল ভালো কিন্তু লাগে না। দেখুন, কিছু কিছু শব্দ আছে যেগুলি আহ, এক একটা শব্দের অনেক প্রতিশব্দ থাকে। তো জলকে জল বলা হয়, পানি বলা হয়, নীর বলা হয়, এরকম অনেক শব্দ আছে প্রতিশব্দ, এবং সেগুলো না, আভিধানিক, অনেক অভিধানে শব্দ পাবেন। আছে, হ্যাঁ হ্যাঁ, না না না, আছে, অনেক আছে, কিন্তু পানিটাই আমরা বেশি ব্যবহার করি, এটাই ঠিক হলো তাই। কথা। ঠিক তাই, আমরা জলটা আমরা আমরা, এখানে যেমন হ্যাঁ জল, সাহিত্যে জ- রুগীকে রোগী বলি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওখানে হ্যাঁ আপনাদের সাহিত্যে এতিম শব্দের ব্যবহারটা বেশি, হ্যাঁ, রোগীর এতিম, থেকে হ্যাঁ এতিম হ্যাঁ শব্দের হ্যাঁ। ব্যবহারটা বেশি। আচ্ছা কাকু, আপনি হ্যাঁ, বলুন। বাংলাদেশের এইটা, আমাদের যে লিখনির মানে ভাগ, বর্তমানে যে একজন লোক, একজন মানে লেখক, যেমন আমরা হুমায়ুন আহমেদকে ইউজ করি, ওনার নিজস্ব তৈরি চিন্তা চারটা চরিত্র আছে, মিসির আলী আছে, হিমু আছে, রূপা আছে, এ ধরনের মানে সূর্য আছে। এই যে চরিত্রগুলো তৈরি করা, নিজের থেকে তৈরি করা চরিত্রগুলো, সে ধরনের আমরা বাস্তবায়িতী যেটা বলা হয়, বাস্তবায়িত লেখক সেরকম ইন্ডিয়াতে আরো অনেক বেশি। চট্টগ্রামে সুনীল গঙ্গোপাধ্যায় যখন নীল নদী হিসাবে লিখতেন, তখন সুনীল গঙ্গোপাধ্যায় এই ধরনের অন্যান্য ক্যারেক্টারকে এনে একসাথে যোগ করতেন। আমাদের আমাদের বর্তমান ট্রেন্ডে সেই মানে নতুন করে চরিত্র তৈরি করার কোনো ভাবনাটা বর্তমানে নেই, কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য সেই ভাবনাটা একটা আলাদা চিন্তাধারা আনার জন্য কি মেসেজ থাকতে পারে আপনার? আর দেখুন, সাহিত্যিক বা লেখক লেখিকা এ তো তৈরি করা হয় না, এটা আপনা হতেই হয়। সাহিত্য তো খুব কিছু, দেখুন আমি নিজেও বলছি, সাহিত্যের ব্যাকরণ যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি সত্যিই বলছি আমি সেইভাবে ব্যাকরণ বলতে পারবো না। ব্যাকরণ এরও আছে। আমাকে একটা কথা বলতে পারেন, এই যে আমরা তিনজনে বাংলায় কথা বলছি, আমাদের মাতৃভাষা বাংলা তিনজনেরই, তো এই কথাটা বলার জন্য আমাদের কখনো ব্যাকরণ শিখতে হয়েছে কি? হ্যাঁ, হয়নি সেই তো। তো, ঠিক তাই, ঠিক সাহিত্যটা তাই। হলো প্রাণের ভিতর থেকে আসা কিছু বাণী, যা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য, কখনো তা জাগতিক, কখনো তা মহাজাগতিক বিষয়কে বর্ণনা করে, এবং সেই বর্ণনাটা কখনো কবিতায় বা পদ্যে, কখনো গদ্যে, কখনো প্রবন্ধে এইভাবে প্রকাশিত হয়, এবং সেটার বাণীটা, লেখাটা যখন সাধারণের থেকে একটু উন্নত মানের হয়, এটাই হলো আমার কাছে সাহিত্য। খুব ভালো বললেন, এই গুণটা আমাদের কাস্টমার আছে, খুবই এই খুব ভালো গুণটা বললেন। কাস্টমার আছে। কাস্টমার দুটো বই ওনার প্রকাশক নিজে থেকে নিজ উদ্যোগে প্রকাশ করেছেন, যা এখন আমার একটা কাজ করতে হয় নাই, যতটুকু আমরা জানতে পেরেছি তাকে। মানে সেই সেই সবার সেই গুণটা সবার থাকে না, কিছুটা জিনিস থেকে যায় যে ঐশ্বরিক,
গড গিফটেড, সেই হিসাবে কাকুন আপা একজন গড গিফটেড বলা যায়। মানে উনি এত বেশি প্র্যাকটিস করেছেন যা উনারটা নিয়ে গেছে প্রকাশক নিজেই বলেছে আপনারটা বাড়িতে আমরাই করবো। মানে সেই ব্যাপারে কিন্তু আপা একটা পয়সা লাগেনি। বাহ বাহ। না, হ্যাঁ, একটা পয়সা লাগেনি। সেই ব্যাপারটা একটু যদি আরেকবার যদি আজকে রিপিট করতেন, আপনার অনেক অনুভূতি থেকে যায় কথা বলার। আজকে একটু বলুন, আমাদের কাকুকে পেয়েছি, এরকম আর কবে একটা হবে কি হবে না তাও জানি না। নিশ্চয়ই আমি খুব ঋদ্ধ হব। না আসলে আমি আমি ওই যে বলতাম যে ছোটবেলা থেকে আমি গল্প পড়তাম। হ্যাঁ, গল্প পড়ি, গল্প কথা। তো আমি ফেসবুকে আমার মতো করে আমি লিখতাম, যা বলছে এখনো তাই করি আমি। হ্যাঁ, আমি ওই যে সুমন ভাই হাসে যে আমি লিখছি যে করোনা তুই মর তুই কচু খা, এরকম আমি লিখছি। সুমন ভাই হাসছে এটা নিয়ে। হ্যাঁ, ওই আমার মন সেই বিয়ের কাজী সাহেবের কবিতা ওইরকম আমি লিখছি, করোনা তুই মর তুই কচু খা। তো সুমন ভাই ওইটা নিয়ে খুব, হ্যাঁ সুমন ভাই খুবই কাঠবিড়ালি, হ্যাঁ হ্যাঁ সুমন ভাই হাসছিল যে এটা আমি কি লিখছি। আমার মন যা চাই তাই লিখতে। আমি ফেসবুকের আমি আবার ছোটবেলার কথাগুলো লিখতাম। সকলের, আমি তো এর আগেও বলছি, সকলের শৈশবই কিন্তু এক। গাছে ওঠা, আম চুরি করা, পুকুরে গোসল করা, পানির মধ্যে ডুবে থাকা, সকলের শৈশবই এক। আমার শৈশবই ওইরকম। আমি ওই সময় আমার মনের মতো আমি গুছিয়ে লিখতাম। হ্যাঁ, নস্টালজিয়া 1, নস্টালজিয়া 2, নস্টালজিয়া 3, এরকম করে লিখতাম। তারপরে একদিন হঠাৎ করে আমার মেসেঞ্জারে একটা ফোন আসলো। হ্যাঁ, উনি আমাকে বলে যে আমি শিরি প্রকাশনার প্রকাশক, আমি আপনার সাথে কথা বলতে চাই। আমি পুরা ভাবছি এটা ভুয়া, হতেই পারে না, কারণ বাংলাদেশের শিরি প্রকাশনী ছোটখাটো কোনো প্রকাশনী না, এটা মোটামুটি একটা নাম করা প্রকাশনী। উনি আমাকে বলতেছে যে আপা আপনি কতদিন থেকে লেখেন? আমি যে কতদিন থেকে মানে আমি এই তো আমার যা মন চায় তাই এরকম করে আমি লিখি। উনি বলছে কি আপা আপনি যে লেখাগুলো লিখছেন প্রত্যেকটা মানুষেরই শৈশব এক। যে পড়বে সেই মনে করবে যে এগুলো তো আমার কথা, যেমন আমি পড়ে মনে হচ্ছে যে এটা তো আপনি আমার কথা লিখছেন। আমার মনে হয় কি যে এই লেখাগুলা যে পড়বে সে খুব পছন্দ করবে। আপনার লেখাগুলো আমি ছাপাতে চাই। আমি মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাবো। আমি বুঝতে পারছিলাম না এটা কি হচ্ছে। তারপরে আমার হাজবেন্ডকে যখন কথাটা বললাম, আমার হাজবেন্ড আমাকে খুব ঠেকাচ্ছে, দেখে শোনো লেখাগুলো কার চাই? যারা বড় বড় লেখক, হুমায়ুন আহমেদ, এমদাদুল হক মিলন, হ্যাঁ হুমায়ুন আজাদ, তাদের কাছে প্রকাশক লেখা চাই। কিন্তু লেখা শুরুই করলো না, প্রকাশক তোমার কাছে লেখা চাচ্ছে। এটা নিয়ে খুবই হাসাহাসি করছেন। তারপরে আমি ওনাকে বললাম যে ভাই আপনি আমার লেখা ছাপাবেন কেন? আর আমি রাজশাহী মফস্বল শহরের একটা খুব সাধারণ একটা গৃহিণী, আমি চাকরি বাকরি কিছু করি না, আমার গণ্ডি সংসারের চার দেওয়ার, আমি এর বাইরে কিছু চিনি না। আমাকে কে চেনে? আমার বই কে কিনবে? আপনার একটা শব্দে একটু আপত্তি থাকলো, হ্যাঁ এই সাধারণ গৃহিণী শব্দটাতে একটু আপত্তি থাকলো। গৃহিণীরা প্রত্যেকেই অসাধারণ এবং তারা অসাধারণ বলেই এই সংসারটা টিকে আছে। হ্যাঁ এবার দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কথাটা বলার জন্য। গৃহিণীদের অনেকে কিন্তু সাধারণই ভাবে, আপনার গৃহিণীকে এত সুন্দর মূল্যায়ন করলেন, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। যাই হোক, আমার কথা না, আমার মাও তো একজন গৃহিণী ছিলেন। সবাই তো এরকম করে মনে করে না, আপনি এত সুন্দর করে মনে করেন, সবাই তো এরকম করে মনে করে না। যাই হোক, এই প্রশ্ন আমি আপনার প্রতি অসম্ভব কৃতজ্ঞ থাকলাম এই কথাটা বলার জন্য, আমি আপনার কথাটা মনে রাখবো। যাই হোক, আমি আমার কথাটা বলি। তারপরে আমি বললাম যে আপনি আমার বই কে কিনবে? তখন উনি বলল যে অনেক বড় বড় লেখকের বই আমার ঘরে মানে স্তূপ হয়ে আছে, হ্যাঁ সেগুলো বিক্রি হয়নি। তো আমি তো মাছালা যখন মাছ চিনি, তারপরে তারপরে চিনি, আপনার লেখাগুলো আমি একটুগুলো আমার মনে হচ্ছে, আমি তো এইসবই করি, আমার মনে হচ্ছে যেগুলো খুব চলবে, আর না চললে আমি আপনার কাছ থেকে একটা পয়সা নেব।
এগুলো সব আমি নিজের রিস্কে, কিন্তু আপা বই ছাপাতে কিন্তু অনেক টাকা লাগে জানো, কিন্তু আমি আপনার কাছ থেকে একটা টাকাও নেব না। এবং আরেকটা কথা এবং সে বই বিক্রি করার টাকা দিল, একদম ক্লিয়ার বলে দিল। তারপর আমি বললাম, ভাই আমার আমার বই আমি কিনবো আপনার কাছ থেকে, আপনি বই ছাপান। আমি কাউকে বলি না, চুপচাপ থাকি, কারণ এটা তো আমি ওনাকে চিনি না, শুধু ফোনে পরিচয়। হ্যাঁ, কাউকে যদি এটা পরে পরবর্তীতে ভুয়া হয় তাহলে এটা আমার জন্য প্রেস্টিজের ব্যাপার। হ্যাঁ, আর তাছাড়া ওনার শিল প্রকাশনের ওনার পেজে ঢুকলাম, ঢুকে গিয়ে দেখলাম শুধু বই বই আর বই, ওনাকে দেখতে পেলাম না কোথাও। হ্যাঁ, তারপর আমি চুপচাপ আসছি, চুপচাপ আসছি। হঠাৎ একদিন এই যে রাস্তায় যে এই প্রচ্ছদটা, এই বাহ প্রচ্ছদটা আমাকে, হ্যাঁ, এই প্রচ্ছদটা বাহ দিয়ে আমাকে বললো যে আপা কি স্ট্যাটাস দেন। আমি যখন স্ট্যাটাস দিলাম যে আমার একটা বই আসছে, আমার ফেসবুক বন্ধুরা এবং আমার আত্মীয় স্বজন ওরা তো পুরাই হতভম্ব। আমার দেশের বাড়ি, আমার দাদা চাচা চাচি ফুফু সব আমেরিকায় থাকে। আমার চাচারা আমেরিকা থেকে ফোন করছে আমাকে, কি ব্যাপার, এটা কি হচ্ছে, এটা এটা কি হচ্ছে। তারপরে বইটা ছাপা হলো কাকতালীয় ভাবে। আফজাল হোসেন, আপনি তো নাম শুনছেন, বিশিষ্ট অভিনেতা অবশ্যই নাট্যকার আফজাল হোসেন। হুম হ্যাঁ, আফজাল হোসেনকে প্রকাশক সাহেব গিয়ে বলল যে আমার বইয়ের মোড়ক উন্মোচন করে দিতে। উনি একদম স্ট্রেট বলে দিলেন যে প্রতি বছর অনেক হেজিপেজির বই বের হয়, আমি সবার বইয়ের মোড়ক উন্মোচন করি না। কিন্তু তারপর আমার প্রকাশক বললেন যে আপনি ওনার ছোট্ট ছোট্ট গল্প একটু যদি পড়ে দেখতেন তাহলে আমার মনে হয় কি আপনার ভালো লাগতো। তারপর এখানে আমার একটা ছোট্ট গল্প আছে স্বর্গীয় গন্ধ, ওইটা পড়ে তার এত ভালো লাগছে সে প্রকাশক সাহেবকে নিজের থেকে ফোন করছে, বাহ ফোন করে বলছে আমি আমি ওনার বইয়ের মোড়ক উন্মোচন করবো। তারপরে ওরা যখন আফজাল হোসেন যখন ওই মেলায় আসলো আমার বইয়ের মোড়ক উন্মোচন করতে, মেলায় এসে আমাকে স্টেজে উঠলো, উঠে আমার মাথায় হাত দিয়ে বলছে যে মেয়েটাকে আমি চিনি না, কিন্তু এই মেয়েটার লেখা আমার হার্ট টাচ করছে। আর সমস্ত মিডিয়া সামনে, সমস্ত মিডিয়া লাইভ দেখাচ্ছে, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মানে এটা আমার জীবনে যে এরকম অপ্রত্যাশিত একটা ঘটনা হবে আমি কোনোদিনও ভাবিনি। মেলার 10 তারিখের মধ্যে আমার বইয়ের প্রথম সংস্করণ শেষ, 10 তারিখের বাহ মধ্যে দ্বিতীয় সংস্করণ ছাপানো হবে। হ্যাঁ, তখন আনিসুল হক, আনিসুল লেখক আনিসুল হককে নিশ্চয়ই চেনে। হুম উনি আমাকে বলল, এখন কাজে আপনি তো মিরাকেল ঘটাই দিলেন, নতুন লেখকের হুম লেখিকার বই 10-20টাও বিক্রি হয় না, আপনি তো একটা আজকের মানে দিনে, একটা হ্যাঁ আজকের দিনে প্রথম সংস্করণ 10 দিনে শেষ, মানে ভাবাই যায় না। হ্যাঁ হ্যাঁ। তখন 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 এদিকে আমার তখন প্রকাশক সাহেব আমাকে বলল যে ওনার পুরা ওনার ওনার টাকা দিয়ে পুরা বইটা ছাপানো হয়েছে। তখন আমাকে বলল যে আমি আপনাকে রয়্যালটি বাবদ 10% প্রত্যেকটা বই দিতে চাই। উনি খুব খুশি বাহ হয়েছেন, কারণ আমি তাকে বললাম যে এই এক বই আমাকে যশ খ্যাতি এত পরিচিতি এনে দিচ্ছে, আমি একটা পয়সা নেব না, এগুলো সব আপনার। আমি তখন ওনাকে বললাম আপু, সম্পূর্ণ আপনার। হ্যাঁ এই যে খুব সুন্দর এই যে এইমাত্র একটা কমেন্ট পেলাম, সেটা হলো মাসুম ভাই আপার হাজবেন্ড, আমাদের ধুন্দা আচ্ছা মানুষ, আচ্ছা উনি আচ্ছা কমেন্ট আচ্ছা করে খুব সুন্দর, মানে অনুষ্ঠানটা হ্যাঁ আমি ভালো দেখতে লেগেছে। পাচ্ছি, হ্যাঁ আমি হ্যাঁ দেখতে পাচ্ছি। ওনাকেও হ্যাঁ, আমার আদাব তারপরে জানাবেন। এটা হলো হ্যাঁ, এটা আবার 19 সালের ঘটনা। 20 সালে 20 সালে তখন প্রকাশক ভাই বলল, তখন এবারও তুমি আমাকে উপন্যাস লিখে দাও, কিন্তু আমার উপন্যাসটা পছন্দ হতে হবে। এমনি হলো এই যে প্রেমের প্যানপ্যানির গল্প না, এই যে প্রেম মৃত্যুরুষ প্রেম, ওর সাথে ওর প্রেম প্রেম ছিল, বিয়ে হয়ে গেল। হ্যাঁ, বিয়ে হয়ে গেল, তারপরে অনেকদিন পর দেখা হলো, পুরোনো প্রেম উতলে উঠলো, এরকম না, প্রেমের প্যানপ্যানি না। তুমি সমসাময়িক ঘটনার মধ্যে হ্যাঁ মিষ্টি একটা আমাকে লিখে দাও, সমসাময়িক ঘটনা। আচ্ছা আপা, ধন্যবাদ আপনাকে। আমি কাকুকে আরেকটা প্রশ্ন করি। কাকু, সব সময় আমরা জানি আপনি মানে নিজেকে আড়াল করে রাখেন, আপনার লেখার মধ্যেও আপনি নিজেকে আড়াল করে রাখেন, আপনার এখনো ছদ্মনাম ব্যবহার করেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়। নিজেকে আড়াল করে কি লাভ? আজকে যদি আমি না রাখতাম তাহলে বুঝে আপনি কখনো আর সামনে আসতেন না। তাই তো, তাই তো দাদা, আপনি আমি আমার কথা বক বক করে বলে যাচ্ছি, আর আপনি আপনি কেন নিজেকে আড়াল করে রাখেন? আর কেন কেন আপনার জড়তা জড়তা কেন, কিসের জন্য?
আপনি যদি জড়তা করেন তবু আমরা ভীত সন্ত্রস্ত হয়ে যাব। সুমন ভাই, আমি আরেকটা এই বইটা দেখাই। সুমন ভাই, আমি এই বইটা দেখাই দাদা। হ্যাঁ, এই যে এটা। বাহ, সুন্দর প্রচ্ছদ কিন্তু দুটোরই। আমি যেটুকু এমনি সামনে থেকে দেখলাম, দুটোরই প্রচ্ছদ কিন্তু সুন্দর, চমৎকার প্রচ্ছদ। এটা অবশ্য একটা ব্যাপার। আপনি নাম শুনছেন ধ্রুবয়েশ? নাম শুনছেন? বাংলাদেশের বিখ্যাত আঁকিয়ে ধ্রুবয়েশ। উনি হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ ওদের। আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ 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 হ্যাঁ, আমি শুনেছি ঠিক। আমার প্রচ্ছদ ধ্রুবয়েশ। বাহ বাহ বাহ, অপূর্ব। আমি তাই মানে প্রচ্ছদ, হ্যাঁ দুটোরই প্রচ্ছদ অত্যন্ত সুন্দর। আমার এই প্রচ্ছদটা আমার বইকে আরো আভিজাত করে রেখেছে ধ্রুব দাদা। হ্যাঁ সত্যিই তাই। দুটো ছবি, দুটো বইকে আরো মানে অনেক সুন্দরই করে দিয়েছে দাদা। আমার দ্বিতীয় বইয়েরও কিন্তু কোনো পয়সা লাগেনি। প্রকাশক পছন্দ করে ওনার পয়সা দিয়েই বই ছাপাচ্ছে। নিশ্চয়ই পছন্দের হলেই তো সেটা করবেন প্রকাশক। আসলে যেটা বলছেন যে ওই সুমন যেটা বলছেন যে আমার নিজের আড়াল করার কিছু নেই আসলে। আড়াল কেন দাদা বলেন না? আসলে তা নয়, তা না, মানে এক একজন মানুষের নিজস্ব ভাবনাটা এক এক রকম। যেমন ধরুন, আমি কোনো একটা হিন্দি ছায়াছবিতে একটা সংলাপ শুনেছিলাম, আমার মনে আছে সংলাপটা আমার খুব পছন্দ হয়েছিল। সেখানে বলেছিল संगीत की जो स्वयं के लिए गाए जाते हैं उसे संगीत कहते हैं। जो स्वयं के लिए অর্থাৎ নিজের জন্য যা গাওয়া হয় সেটাই সঙ্গীত। তো আমার এটা একান্ত, কথা কি বোঝাচ্ছেন? আমার একান্ত ব্যক্তিগত। হ্যাঁ, আমি বলে দিচ্ছি আপনাকে যে অর্থাৎ নিজের জন্য যা হিত, শহীদ হলো সেটা। আর সেটা একান্তই নিজের ভালো লাগা, নিজের ভালোবাসার ওপরেই বেঁধে রাখতে আমার বেশ ভালো লাগে। আমি একবার সুমনের অনুরোধে একটা কবিতা বোধহয় পাঠিয়ে দিয়েছিলাম, ওদের পত্রিকায়, যুগপৎ পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেই কবিতাটা, আমার মনে আছে। আর এমনি না, আসলে সত্যি বলছি, আমার এখনো মনে হয় নিজেকে প্রকাশিত করবার মতো যে মেধা বা প্রকাশ যা হবার তা আপনি হয়, তাকে কি জোর করে করতে হয়? যেমন আপনারটা হয়ে গেছে, এমনি ভাবে না প্রকাশ যা ঘটবা। মনে করেন গাছে কাঁঠাল যখন পাকে তখন কাউকে বলে দিতে হয় না, সে নিজের গন্ধেই বেরিয়ে পড়ে। বা গাছে যখন একটা খুব সুন্দর ফুল ফোটে, গাছে যখন গন্ধরাজ ফুলটা ফোটে তখন এমনিই বোঝা যায় যে গাছে ফুলটা ফুটেছে। তখন ছিঁড়ে এনে আপনিও যতই না বলেন দাদা, আপনার ব্যাপারগুলো আমরা সব জেনেছি। না না না, সেরকম কিছু না। তবে হ্যাঁ, সুমনের সাথে যোগাযোগ আছে, থাকবে, আপনার সাথেও যোগাযোগ হলো, নতুন করে থাকবে। আস্তে আস্তে এই সাহিত্যটাকে, ভালোবাসাটাকে, আসল এটাকে বাঁচিয়ে রাখতে চাই। তার সাথে সাথে যেটুকু হয় দেখা যাক ভবিষ্যৎ কি বলে। আমি ওই সাহিত্যকে খুব ভালোবাসি দাদা, খুব ভালোবাসি। নিশ্চয়ই আপনার সাহিত্য অনুরাগ দেখে আমি খুব, মানে সত্যিই খুব তৃপ্ত। আমি কি করি জানেন? আমি রান্না করি। হ্যাঁ, আমি রান্না করছি, আবার হলো একটা বই পড়ছি, হ্যাঁ আবার রান্না করছি, হ্যাঁ আবার মনে করেন আবার একটু ফেসবুকে ঢুকছি, হ্যাঁ চুলাটা বন্ধ করে দিচ্ছি, আবার কতদিন। আর আমি বললাম না, মন যা চাই তাই লিখি। সাহিত্য বেঁচে থাক আমাদের কাজের মধ্যে, আমাদের কাজে কথায়, আমাদের চালচলনে সাহিত্য বেঁচে থাক সময়। সুমনকে সম্ভবত এবারে ঘড়ির কাঁটার দিকে তাকাতে হবে, ফুটবলের রেফারি যেমন তাকায়। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে এতটা সময় দিয়েছেন, এত ব্যস্ততার মধ্যে। বিশেষ করে কলকাতা থেকে কাকু আর আপা, আমি যেটুকু জানতাম ওনার শরীর খারাপ ছিল, তারপরও আমাকে সময় দিয়েছেন আজকে আবার। দুদিন আগে ছিলেন আরেকবার। এর মধ্যে ধন্য এবং আপনাদের কাছে চিরকৃতজ্ঞ।
বারবার ডাকবো, আপনাদের সান্নিধ্য আমি পাই, যাতে আমি হয়তো যেন আপনাদের স্নেহ কষ্ট পাই কাকু, আপনার সেই আশীর্বাদটুকু যেন আমার মাথার উপর থাকে। আর আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা সবাই সুস্থ থাকুন এবং পৃথিবীর সব মানুষ যাতে এই করোনার কবল থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ে এবং আমরা স্বাভাবিক জীবনে আবার ফিরে আসি, সেই কামনা করে আজকের মতো এখানে পরীক্ষা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাকু কিছু বলার থাকতে বলতে পারেন। আমার না, সমাজ ক্ষেত্রে আর আজকের মতো ওই সময়কে মূল্য দিয়ে, হ্যাঁ, নমস্কার। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুমন ভাই, নিমাই দাদা। আপনাদের সাথে নিমাই দাদার সাথে পরিচিত হয়ে খুবই খুশি। হ্যাঁ, আমিও একইভাবে খুশি। আমি ল্যাব থেকে বিদায় নিচ্ছি। না, বাই।